Mr. Collins was not a sensible man, and the deficiency of nature had been but little assisted by education or society, the greatest part of his life having been spent under the guidance of an illiterate and miserly father. And though he belonged to one of the universities, he had merely kept the necessary terms without forming at it any useful acquaintance. মিস্টার কলিন্স খুব বুদ্ধিমান ব্যক্তি ছিলেন না, আর তার এই বুদ্ধিভিত্তিক ঘাটতি শিক্ষা বা সমাজের দ্বারা খুব একটা পূরণ হয়নি। জীবনের বেশিরভাগ সময় তিনি অশিক্ষিত এবং কৃপণ পিতার নির্দেশে কাটিয়েছেন। তিনি যদিও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, কিন্তু কেবল আবশ্যক শর্ত পূরণের জন্যই পড়েছেন। সেখানে কোনো মূল্যবান সম্পর্ক গড়ে তোলেননি। এই বাক্যে ডেফিসিয়েন্সি অব নেচার দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন যে মিস্টার কলিন্সের প্রাকৃতিক বা স্বাভাবিক মানসিক এবং বুদ্ধিভিত্তিক ক্ষমতা অন্যদের তুলনায় কম, অর্থাৎ তার ব্যক্তিগত গুণাবলীর মধ্যে এমন কিছু অভাব রয়েছে যা তাকে কম সংবেদনশীল এবং কম বুদ্ধিমান করে তুলেছে। মিস্টার কলিন্সের শিক্ষা এবং সমাজের সঙ্গেও তার এই স্বাভাবিক অভাবগুলোকে পূরণ করতে সাহায্য করেনি। তিনি একজন অশিক্ষিত এবং কৃপণ পিতার অধীনে বেড়ে উঠেছেন এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও কোনো উপকারী বন্ধুত্ব বা যোগাযোগ তৈরি করতে পারেনি। এসব কারণেই মিস্টার কলিন্স একজন অসংবেদনশীল এবং বুদ্ধিহীন ব্যক্তি হিসেবে চিত্রিত হয়েছেন। উপরের বর্ণনা থেকে আমরা বুঝতে পারি যে মিস্টার কলিন্সের স্বভাবগত স্বল্পতা শিক্ষা ও পরিবেশ ঠিক করতে পারেনি। পুরো বাক্যটি দ্বারা লেখক জেন অস্টিন মিস্টার কলিন্সের চরিত্র এবং তার ব্যক্তিগত গুণাবলীর অভাব সম্পর্কে একটি সমালোচনামূলক মন্তব্য করেছেন। লেখক মূলত নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করেছেন। বিষয়গুলো হচ্ছে সংবেদনশীলতার অভাব ১ নাম্বার, ২ নাম্বার হচ্ছে প্রাকৃতিক সক্ষমতার অভাব, ৩ নাম্বার হচ্ছে শিক্ষা ও সামাজিক যোগাযোগের অভাব, ৪ নাম্বার হচ্ছে অসফল শিক্ষা জীবন। তো এই সব মিলিয়ে লেখক নির্দেশ করেছেন যে মিস্টার কলিন্স একজন অযোগ্য, অপ্রকৃতস্থ এবং সামাজিক ও ব্যক্তিগতভাবে অনুপযুক্ত মানুষ। এতে তার জীবনের বিভিন্ন দিকের ব্যর্থতা এবং চারিত্রিক দুর্বলতা তুলে ধরা হয়েছে। The subjection in which his father had brought him up had given him originally great humility of manner, but it was now a good deal counteracted by the self-conceit of a wicked, living in retirement and the consequential feeling of early and unexpected prosperity. ছেলেবেলায় বাবার কঠোর শাসনে তার আচরণে অনেকটা নম্রতা দেখা যেত, কিন্তু এখন সেই নম্রতা অনেকটাই ঢাকা পড়ে গেছে, কারণ তার বুদ্ধি তেমন ধারালো নয়। তিনি বিচ্ছিন্ন জীবনযাপন করেন, অর্থাৎ অবসর জীবনযাপন করেন, আর অপ্রত্যাশিতভাবে হঠাৎ ধনসম্পত্তি লাভের ফলে তিনি অহংকারী হয়ে উঠেছেন। গুড ডিল দ্বারা এখানে বোঝানো হয়েছে বেশ পরিমাণে বা অনেকটা, অর্থাৎ মিস্টার কলিন্সের প্রাথমিক নম্রতা অনেকাংশে কমে গেছে বা প্রভাবিত হয়েছে। ব্রট হিম আপ দ্বারা বোঝানো হচ্ছে তাকে লালন পালন করা বা তাকে বড় করে তোলা। এখানে বলা হচ্ছে যে মিস্টার কলিন্সের বাবা তাকে যেভাবে লালন পালন করেছেন। পুরো বাক্যের অর্থ হচ্ছে এরকম: মিস্টার কলিন্সের বাবা তাকে যে শৃঙ্খলাবদ্ধ পরিবেশে বড় করে তুলেছিলেন তা তাকে শুরুতে খুব বিনয়ী করে তুলেছিল, কিন্তু এখন সেই বিনয় অনেকটা কমে গেছে। এটি তার দুর্বল বুদ্ধিমত্তা, নির্জন জীবনের প্রভাব এবং অল্প বয়সে অপ্রত্যাশিত সাফল্য থেকে সৃষ্ট আত্মতুষ্টির কারণে হয়েছে। এই বাক্যে লেখক মিস্টার কলিন্সের বিনয়ী ব্যবহারের প্রাথমিক কারণ এবং পরবর্তীতে তার অহংকারের কারণ ব্যাখ্যা করেছেন। A fortunate chance had recommended him to Lady Catherine de Bourgh when the living of Hansford was vacant, and to the respect which he felt for her high rank and his veneration for her as his patroness, mingling with a very good opinion of himself, of this authority as a clergyman, and his right as a rector, made him altogether a mixture of pride and obsequience, self-importance and humility. একটি সৌভাগ্যজনক সুযোগের ফলে হ্যান্ডসফোর্ডের পাদ্রীর পদ খালি থাকার সময় লেডি ক্যাথরিন ডি বার্গের কাছে তার সুপারিশ করা হয়েছিল, এবং তার উচ্চ পদমর্যাদার জন্য যে সম্মান তিনি অনুভব করতেন এবং পৃষ্ঠপোষক হিসেবে তার প্রতি যে ভক্তি ছিল তা তার নিজের প্রতি অত্যন্ত ভালো ধারণা, পাদ্রী হিসেবে তার কর্তৃত্ব এবং রেক্টর হিসেবে তার অধিকার নিয়ে সব মিলে তাকে সম্পূর্ণরূপে গর্ববোধ ও সাম্যদের আত্মগরিমা ও নম্রতার এক মিশ্রণে পরিণত করেছিল। এই বাক্যটিতে লেখক মিস্টার কলিন্সের চরিত্রের একটি জটিল মিশ্রণ তুলে ধরেছেন। লেখক বোঝাতে চেয়েছেন যে মিস্টার কলিন্সের ভাগ্যক্রমে লেডি ক্যাথরিন ডি বার্গের দৃষ্টি আকর্ষণ হয়েছিল যখন হ্যান্সফোর্ডের পাদ্রীর পদটি শূন্য ছিল। এতে তিনি কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। ১ নাম্বার হচ্ছে ভাগ্যক্রমে সুপারিশ, ২ নাম্বার হচ্ছে লেডি ক্যাথরিনের প্রতি শ্রদ্ধা, ৩ নাম্বার হচ্ছে নিজের প্রতি উচ্চ ধারণা, এন্ড সবশেষ এইসব মিলে মিস্টার কলিন্সের মধ্যে একটি জটিল মিশ্রণ তৈরি হয়েছিল: গর্ব এবং খ্যাতির তৃষ্ণা। নিজের অবস্থান এবং কর্তৃত্বের কারণে মিস্টার কলিন্স গর্বিত। তোষামোদ এবং আনুগত্য। লেডি ক্যাথরিনের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং ভক্তি তাকে তোষামোদ করতে পরিচিত করে। আত্মগরিমা এবং নম্রতা। নিজের গুরুত্ব এবং লেডি ক্যাথরিনের প্রতি তার ভক্তি মিলে তাকে এক ধরনের আত্মগরিমা এবং একই সাথে বিনয়ী করে তোলে। এখানে লেখক মিস্টার কলিন্সের চরিত্রের দ্বৈততা এবং ত্রুটিগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন, যা তাকে গর্বিত এবং তোষামোদী, আত্মগরিমাপূর্ণ এবং বিনয়ী একটি মিশ্র চরিত্রে পরিণত করেছে।